অবশেষে রামিসা মামলায় প্রধান আসামিকে প্রকাশ্যে শাস্তির রায় দিয়েছেন আদালত এবং তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে সব চাঞ্চল্যকর তথ্য। তার সাথে জড়িত ছিল আরো 3 থেকে 4 জন। তবে বিচারিক আদালতের রায় দ্রুত হলেও ডেথ রেফারেন্স সহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগে। জাভেদ আক্তারের রিপোর্টে বিস্তারিত। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কোনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? অবশেষে সঠিক বিচার পেল মিরপুরের পল্লবীতে খুনের পর হওয়া শিশু রামিসা আক্তার। আদালত প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ঘাতক সোহেল রানার। কবে এবং কোথায় এই ফাঁসির রায় কার্যকর করা হবে, এই সকল তথ্য এবং ঠিক কিভাবে সিনেমার মতো এই হত্যাকাণ্ড ঘটানো হয়, সেই ঘটনার বিবরণ শুনলে আপনার বুক কেঁপে উঠবে, রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসবে। আজকের এই ভিডিওতে সেই সমস্ত তথ্য, অজানা বিবরণ এবং এই ঘটনার সার্বিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই শেষ পর্যন্ত থাকুন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ আপনারা দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কোনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? অবশেষে সঠিক বিচার পেল মিরপুরের পল্লবীতে খুনের পর হওয়া শিশু রামিসা আক্তার। আদালত প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ঘাতক সোহেল রানার। কবে এবং কোথায় এই ফাঁসির রায় কার্যকর করা হবে, এই সকল তথ্য এবং ঠিক কিভাবে সিনেমার মতো এই হত্যাকাণ্ড ঘটানো হয়, সেই ঘটনার বিবরণ শুনলে আপনার বুক কেঁপে উঠবে, রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসবে। আজকের এই ভিডিওতে সেই সমস্ত তথ্য, অজানা বিবরণ এবং এই ঘটনার সার্বিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই শেষ পর্যন্ত থাকুন। চলুন শুরু করা যাক। 21 মে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে যা দেশের প্রতিটি বিবেকবান মানুষকে হতবাক করে দিয়েছে। মাত্র 7 বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী রামিসা আক্তার, একটি ছোট্ট নিষ্পাপ মেয়ে যে মাত্র কিছুদিন আগেও স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে পথ হাঁটত, বই পড়ত, স্বপ্ন দেখত, সেই মেয়েটিকে করা হয়েছে এবং এরপর অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। করেই ক্ষান্ত হয়নি ঘাতক। আলামত মুছে ফেলার উদ্দেশ্যে সেই ছোট্ট শিশুর গলা হত্যা করা হয়েছে। এই ঘটনা কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি পরিকল্পিত ঠান্ডা মাথার বর্বরতা যা মানুষের পক্ষে করা সম্ভব বলে বিশ্বাস করাই কষ্টকর। এই ঘটনার প্রধান 2 আসামি হলেন সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার। পুলিশ ইতোমধ্যে এই দুজনকেই গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার তার স্বামী সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন যা পুরো ঘটনার ভয়াবহতাকে আরো স্পষ্ট করে তোলে। সোহেল রানা পেশায় একজন রিকশা মেকানিক, কিন্তু তার বিরুদ্ধে ইতোমধ্যেই নাটোর এলাকায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা বিদ্যমান, অর্থাৎ এই লোক আগেও আইনের চোখে অপরাধী হিসেবে চিহ্নিত। স্বপ্না আক্তার জিজ্ঞাসাবাদে বলেছেন তার স্বামী সোহেল রানা একজন পাগলাটে ও অস্থির স্বভাবের মানুষ। স্বামী তাকে প্রতিনিয়ত নানাভাবে নির্যাতন করত। তারপরও এই ভয়ঙ্কর ঘটনার সময় সোহেল রানাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেই। পরবর্তীতে অভিযোগ স্বীকার করায় স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে। এরপর সোহেল রানা নিজেই দিয়েছেন এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি। একে একে বলেছেন কিভাবে তিনি শিশু রামিসাকে তার রুমে নিয়ে এসেছিলেন, কি করেছিলেন এবং এরপর কিভাবে পালিয়ে গিয়েছিলেন। সেই স্বীকারোক্তির বিবরণ শুনলে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠবে। রামিসার বাবা মা সেই সময় বাসায় ছিলেন না। তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘাতক সোহেল রানা জোর করে ছোট্ট রামিসাকে তার নিজের রুমে নিয়ে যায়। এরপর সেই 7 বছরের নিষ্পাপ শিশুটির সঙ্গে সে নিপীড়ন করে। এই কথাগুলো আমি কিভাবে কোন ভাষায় বলবো তা বোঝাতে পারছি না, কারণ এই মেয়েটি জানতো কি, বুঝতো না শারীরিক নিপীড়ন কাকে বলে। সে শুধু জানতো মাঠে খেলতে যেতে, মায়ের কোলে ঘুমাতে। অথচ সেই মুহূর্তে সে কতটা যন্ত্রণা পাচ্ছিল, কতটা ভয় পাচ্ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হয়তো সে চিৎকার করতে পারছিল না, কিন্তু মনে মনে হয়তো একটাই আশা ছিল, কেউ একজন এসে তাকে উদ্ধার করবে, কিন্তু কেউ আসেনি। একসময় সেই ভয়াবহ নির্যাতনের মাঝে রামিসা অজ্ঞান হয়ে যায়। এরপর ঘাতক সোহেল রানা তাকে টয়লেটে নিয়ে যায় এবং প্রথমে গলা ধরে শ্বাসরোধ করে এবং হত্যার চেষ্টা করে। যখন রামিসা মারা যায় তখন আলামত নষ্ট করার উদ্দেশ্যে সে নিষ্ঠুরভাবে রামিসার গলা এবং হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। শুধু তাই নয়, সেই কাটা অঙ্গ প্রত্যঙ্গ একটি বালতিতে ভরে খাটের নিচে লুকিয়ে রাখা হয় আর মরণ মৃতদেহটি রেখে দেওয়া হয় বাথরুমে। একবার ভাবুন, একটি মানুষ কতটা নিষ্ঠুর হলে একটি নিরীহ শিশুকে
করে, তারপর তার হাত, মাথা, পা কেটে আলাদা করে এবং সর্বশেষ তাকে বালতিতে ভরে খাটের নিচে রেখে যায়। এই পুরো নারকীয় কাজে সোহেল রানাকে সহায়তা করেছে তার স্ত্রী স্বপ্না আক্তার। স্বামী স্ত্রী মিলে একটি 7 বছরের শিশুকে এভাবে শেষ করে দিয়েছে। এটি কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এরপর দীর্ঘ সময় রামিসা বাসায় না ফেরায় তার বাবা মা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে শুরু করেন। বিভিন্ন ফ্ল্যাট, সিঁড়ি, লিফট, ছাদ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও রামিসাকে পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে রামিসার মা গিয়ে পৌঁছান ঘাতক সোহেলের রুমের দরজার সামনে। সেখানে রুমের বাইরে রামিসার জুতো দেখে তিনি বুঝতে পারেন তার মেয়ে হয়তো এই রুমের ভেতরেই আছে। তখনও কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি ভেতরে কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। হয়তো মনে মনে ভাবছিলেন মেয়ে হয়তো এমনিতেই এসে বসে আছে। দরজায় কড়া নাড়লেন, কোনো সাড়া নেই, কেউ দরজা খুলল না। ঠিক সেই মুহূর্তে ঘাতক সোহেল রানা ঘরের জানালা দিয়ে পালাচ্ছিল, আর ভেতর থেকে তাকে পুরোপুরি সহায়তা করছিল তার স্ত্রী স্বপ্না আক্তার। পরে দরজা খুলতেই রামিসার বাবা মা রুমে প্রবেশ করেন এবং গিয়ে দেখেন তাদের আদরের মেয়ের ছিন্ন ভিন্ন পড়ে আছে টয়লেটে এবং খাটের নিচে। এর পরের দৃশ্য পুরো দেশ গণমাধ্যমে দেখেছে। রামিসার বাবার কান্না, তার মায়ের আহাজারি যেন থামছেই না। একমাত্র কলিজার টুকরো মেয়েকে এইভাবে হারিয়ে রামিসার বাবা একরকম পাগল হয়ে গেছেন। কোনোভাবেই মানতে পারছেন না যে তার মেয়ে আর এই দুনিয়াতে নেই। একজন বাবার পক্ষে নিজের মেয়ের এমন ছিন্ন ভিন্ন দেহ নিজের চোখে দেখা কতটা যন্ত্রণার তা আমরা কিছুটা হলেও অনুভব করতে পারছি। ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি গণমাধ্যম এবং প্রতিটি সেলিব্রিটি এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। দেশের প্রতিটি সাধারণ মানুষের একটাই দাবি, 48 ঘন্টার মধ্যে ঘাতক সোহেল রানাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যেহেতু সোহেল রানা নিজেই স্বীকারোক্তিতে বলেছেন তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তাহলে আর কোনো প্রমাণের অপেক্ষা কেন? আর কত সময় লাগবে? এই প্রশ্নই এখন দেশের মানুষের মুখে মুখে। ভিডিওতে রামিসার বাবাকে বলতে শোনা যায়, আপনারা আমার মেয়ের হত্যার বিচার কখনো করতে পারবেন না। বাংলাদেশে আমার মেয়ের বিচার কখনো হবে না। একজন বাবা যিনি কিছুক্ষণ আগেই তার সন্তানকে হারিয়েছেন, তিনি কতটা অসহায়ত্ব এবং হতাশা থেকে এই কথাগুলো বলছেন তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। দেশের বিচার ব্যবস্থার প্রতি এই করুণ অনাস্থার কথা সরকার এখনো কোনো বিবৃতিতে স্বীকার করেনি। গোপন সূত্রে জানা গেছে অপরাধীদের ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। যেখানে এই সময়ে তাদের ফাঁসির মঞ্চে থাকার কথা, সেখানে তারা কারাগারের নিরাপত্তার চাদরে বসে আছে। সাধারণ জনতা বারবার বলছেন, আপনারা যদি বিচার করতে না পারেন আমাদের হাতে তুলে দিন, আমরা তার সঠিক পাওনা বুঝিয়ে দেব। একটি দেশের আইনের প্রতি মানুষের আস্থা কতটা তলানিতে গেলে তারা এই কথা বলতে বাধ্য হয়, সেটা ভেবে দেখার সময় এসেছে। শুধু এই একটি ঘটনা নয়, গত 24 ঘন্টায় সারা দেশে আরো 4 জনের ঘটনা এবং একজনকে হত্যার ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে। এই মাসের মধ্যে কমপক্ষে 10 জন খুনের খবর ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। অথচ এই ঘটনাগুলোর একটিরও বিচারের খবর গণমাধ্যমে নেই, কোনো অপরাধীর শাস্তির খবর নেই। তাহলে এই অপরাধ বন্ধ হবে কিভাবে? অপরাধী জানে সে যাই করুক সর্বোচ্চ 2 থেকে 3 বছরের জেল হবে, এর বেশি কিছু না। কিন্তু এই ধরনের জঘন্য অপরাধের সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে ফাঁসি বা অন্য কোনো উপায়ে মৃত্যুদণ্ড। তাহলেই হয়তো দেশের ছোট মেয়েগুলো, আমাদের ছোট বোনগুলো একটু নিরাপদে বাঁচতে পারবে। কিন্তু দুঃখজনক হলো সরকার বা সরকারের কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বের কাছ থেকে এ বিষয়ে কোনো কার্যকর বিবৃতি এখনো পাওয়া যায়নি। বাংলাদেশের জনপ্রিয় আইনজীবী মিথুন সাহা এই মামলা প্রসঙ্গে বলেছেন, এই মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী লড়বেন না এবং যদি কোনো আইনজীবী তার পক্ষ নিয়ে মামলা লড়তে আসেন তার বিরুদ্ধেও প্রতিবাদ করা হবে। বাংলাদেশের প্রতিটি সেলিব্রিটি, প্রতিটি অভিনেতা, প্রতিটি সাধারণ মানুষের একটাই চাওয়া, একটাই দাবি, 48 ঘন্টার মধ্যে এই বিচারের রায় দিতে হবে এবং সর্বনিম্ন শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এ বিষয়ে আপনার কি মনে হয়? রামিসা কি তার সঠিক বিচার পাবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন। আমাদের পরবর্তী খবরগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের ইউটিউব